একদিকে ছিল সন্দেশখালির মতো গুরুত্বপূর্ণ ইস্যু, আর তার সাথে দোসর ছিল বিভিন্ন চাকরির পরীক্ষায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। তার সাথে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোতে কেন্দ্রীয় টাকা নয় ছয় নিয়েও প্রচুর হই হাঙ্গামা আমরা দেখতে পেয়েছি। উল্টো দিকে যদি আমরা দেখতে চাই, রাম মন্দিরের সফলতার পাশাপাশি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই 25টা র্যালি ছিল ওয়েস্ট বেঙ্গলে শুধু এই মাসে। তার সাথে অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন হেভিওয়েট নেতাদের কিন্তু র্যালির পর র্যালি চলছিলই। তার সাথে ছিল একটা হিন্দুত্ববাদের একটা প্রতিশ্রুতি এবং তার সাথে ছিল প্রচণ্ড মোদি হাওয়া, সারা দেশ জুড়ে মোদি হাওয়া। কিন্তু এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল, যেখান থেকে কিন্তু বিজেপির একটা সমূহ সম্ভাবনা ছিল, সেই জায়গায় কিন্তু বিজেপি আশানুরূপ ফল তো করতে পারেনি। এমনকি গতবারে যতগুলো আসন ছিল, 18টা আসন ছিল, তার চেয়েও অনেক আসন কমে অলমোস্ট 12টাতে এসে শেষ করতে হয়েছে। এত গুরুত্বপূর্ণ সব অভিযোগগুলোকে উড়িয়ে দিয়ে শুধুমাত্র কি লক্ষ্মীর ভাণ্ডারের উপর ভর করে মমতা ব্যানার্জি উতরে গিয়েছে? এটা কি সম্ভব? নাকি এর পেছনে আরও অনেকগুলো রিজন রয়েছে, যেগুলো স্বাভাবিক বুথ স্তরে একদম সাধারণ মানুষের মনে কী ধরনের ফ্যাক্টরগুলো ছিল, যার দরুন কিন্তু তৃণমূল অপ্রত্যাশিতভাবে গতবারের তুলনায় অনেক ভালো ফল করেছে এবং গোটা ভারতবর্ষে কিন্তু একটা চর্চার বিষয় হয়ে গেছে। তো দেখো, এই বিষয় নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি স্টাডি টিউব পরিবারের আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো, আর তোমরা তোমাদের ওপিনিয়ন আমার সাথে কতটা ম্যাচ করছে বা তোমাদের মতামত অনুযায়ী এর পেছনে কারণ কি, সেটাও জানাতে কিন্তু ভুলো না। দেখো, সবার প্রথমেই আমি বলবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো আসন, এবারে অন্তত অনেকগুলো আসন কিন্তু নেওয়ার একটা পরিকল্পনা নিয়ে পশ্চিমবাংলাকে একটা আলাদা গুরুত্ব দিয়েছিল। যেমনটা গুরুত্ব দিয়েছিল দক্ষিণ ভারতে, তেমনটাই দেওয়া হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে 25খানা র্যালি করেছিল ওয়েস্ট বেঙ্গলে এই লোকসভা ইলেকশনের জন্য, ঠিক আছে। তার সাথে দেখো, তোমরা সবাই আশা করি জিনিসটা বলোনি যে রাম মন্দিরের ইনোগ্রেশনও করা হয়েছিল এই লোকসভা ভোটকে মাথায় রেখেই। আর এর পাশাপাশি শাসক দলের প্রতি ছিল প্রচুর ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। যেমন তোমরা দেখতে পেয়েছো এসএসসি, তারপরে প্রাইমারি, আপার প্রাইমারি, এগুলো নিয়ে নিয়োগ নিয়ে ভুরি ভুরি দুর্নীতি ছিল, যেগুলো কিন্তু হাইকোর্টে আমরা অ্যাডভার্স রায়ও দেখতে পেয়েছিলাম, যেগুলো রাজ্য সরকারের বিপক্ষে গিয়েছে। সরকারি কর্মজীবীদেরও কিন্তু প্রচুর ক্ষোভ অসন্তোষ ছিল ডিএ, স্যালারি ইত্যাদি নিয়ে। আর তার সাথে কেন্দ্রীয় প্রকল্প যেমন 100 দিনের হোক বা আবাস যোজনা হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির অভিযোগ ছিলই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কিন্তু তারপরেও সেই প্রভাবগুলো ভোট বাক্সে তো পড়লই না, যেমন উল্টো আরও কোনো ম্যাজিক আমরা দেখতে পেয়েছি এই লোকসভা নির্বাচনে। ওটা ভারতবর্ষের ক্ষেত্রে সিনারিটিও কী ছিল সেটাও আমরা ডিসকাস করব, তবে অন্য একটা ভিডিওতে। সবার প্রথমে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটাকে অনেকে এর উপর দিয়ে কিন্তু বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে যে তৃণমূলের সাফল্যের পেছনে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার। বাট এটা নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে না, কারণ এক্ষেত্রে অনেকগুলো এমন ফ্যাক্টর রয়েছে যেগুলো আমরা পরপর আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলতে যাওয়ার আগে বলবো, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে জনমোহিনী যতগুলো প্রকল্প নিয়ে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু সবচেয়ে এক্ষেত্রে আমি বলতে চাইবো গুরুত্বপূর্ণভাবে যে মমতা ব্যানার্জির এক্সিকিউশন যে কোনো মানবিক প্রকল্পগুলো, যেগুলো সোশ্যাল স্কিমগুলো রয়েছে, তার এক্সিকিউশন আমরা যদি সবচেয়ে পারফেক্ট লেভেলে এক্সিকিউশন, রুট লেভেলে এক্সিকিউশন আমরা বলতে চাই, তবে সেটা কিন্তু আমরা দেখি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই কিন্তু যেই সমস্ত প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলো রয়েছে, প্রত্যেকটারই কিন্তু এক্সিকিউশন রুট লেভেলেই করে থাকে। যেমন আমরা যদি দেখি কন্যাশ্রীর এত ভালো এক্সিকিউশন ছিল, ঠিক ততটাই ভালো কিন্তু এক্সিকিউশন আমরা দেখতে পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের উপরে। কেউ মানুক আর না মানুক, লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু একটা গুরুত্ব, অনেকটাই গুরুত্ব ছিল এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। কারণ প্রত্যেকটা বাড়ি থেকে, অলমোস্ট প্রত্যেকটা বাড়ির মহিলা ভোটারদের কিন্তু সাইকোলজিক্যালি অনেকটাই এফেক্ট করেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। স্পেশালি ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতাটাকে আরও বাড়িয়ে দেওয়া, যেটা কিন্তু বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা ফুয়েল জুগিয়েছে, যেটা কিন্তু আমরা যে
বিভিন্ন এক্সিট পোলের সমীক্ষায় যেগুলো ধরা পড়েনি, কারণ সেগুলো ছিল চোরা স্রোত, ঠিক আছে। তো লক্ষ্মীর ভাণ্ডার নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ব্যাপার, যদিও এটা নিয়ে অনেক মানে বিতর্ক ছিল, বাট এক্সিকিউশনটা একদম রুট লেভেলে হওয়ায় সেক্ষেত্রে কিন্তু মহিলা ভোটাররা অনেকটাই মন খুলে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। নাম্বার 2, প্রপার এক্সিকিউশন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ইস্যুগুলোকে বিজেপি কাজে লাগাতে পারতো সেগুলোর প্রপার এক্সিকিউশন করতে পারেনি, সেটা দুর্নীতির ইস্যু হোক বা কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার ইস্যুই হোক, কোনো ক্ষেত্রেই প্রপার এক্সিকিউশন করতে পারেনি বিজেপির নেতারা। আর সেক্ষেত্রে পাওয়ারটাকে বুস্ট করেছে যে ওয়াশিং মেশিন একটা যে কথা রয়েছে, সেই ওয়াশিং মেশিন বিতর্কটাও কিন্তু এক্ষেত্রে জনমানসে প্রচুর প্রভাব ফেলেছে। যেমন আমরা দেখতে পেরেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির একটা মোটো ছিল, মানে অপোজিশন থেকে, তৃণমূল থেকে যেই নেতারাই এসেছিল তাদেরকেই টিকিট দিয়ে দিচ্ছিল। যারা রুট লেভেলে খেটে মানে দলটাকে স্ট্রং করছিল তাদেরকে কিন্তু পেছনের সারিতে রেখে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন XYZ নামক মুখগুলোকে বারবার করে ফোকাস করা হচ্ছিল, বারবার করে সামনের শ্রেণীতে আনা হচ্ছিল, যেটাকে কিন্তু জনগণ, সাধারণ বাংলার জনগণ খুব একটা ভালোভাবে নেয়নি। টু বি প্রিসাইজ যদি আমরা বলতে চাই, আমরা এক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল দিতেই পারি। প্রধান বিরোধী দলনেতার ভূমিকায় যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কিন্তু আমরা যদি আমরা এটাকে আরও ডিপলি ডিসকাস করতে চাই, ওনার যে গ্রহণযোগ্যতা, ওনার যে ট্রান্সপারেন্সি, আমরা যদি বলতে চাই উনি যে একটা ট্রান্সপারেন্ট মুখ, সেটা কিন্তু আমরা দেখতে চাই না। যদি আমরা দুর্নীতির এগেনস্টে লড়াই করতে চাই তবে একটা স্বচ্ছ ভাবমূর্তি, স্বচ্ছ ইমেজ অপোজিশনে থাকা খুব দরকার, যেটা কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর মধ্যে দেখতে পাইনি। হয়তো উনি দাপুটের নেতা ঠিকই, লড়াই করার নেতা ঠিকই, বাট ওনার মধ্যে যে স্বচ্ছতাটা, সেই স্বচ্ছতাটা হয়তো বাকি সবাই বললেও সাধারণ মানুষ সেইভাবে মেনে নিতে পারেননি। কারণ বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু অনেকের এরকম ধারণা রয়েছে যে তৃণমূলের আমলে যত সব XYZ কারচুপি যদি কিছু করা হয়ে থাকে, সেখানে কিন্তু লিডিং ভূমিকা যারা পালন করতেন তাদের মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী একজন। এটা কিন্তু জনসাধারণের মনে একটা ব্যাপারটা থেকে মানে রয়ে গেছে। আর উনাকে সামনে রেখে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাওয়াটাকে সবাই কিন্তু একই রকমভাবে নিতে পারেননি। আমরা যদি 2019-এর লোকসভা নির্বাচনে দেখি, বিজেপি একদম আশাতীত 18টি সিট পেয়েছিল। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা জাতীয়তাবাদী হাওয়া কিন্তু কাজে তখন কিন্তু চলছিল। তার সাথে মোদী সরকারের একটা আলাদাই গুরুত্ব ছিল। একদম সদ্য 5 বছরের টার্ম পার করার পরে একটা জাতীয়তাবাদী হাওয়া ছিল, সার্জিক্যাল স্ট্রাইক ছিল, পুলওয়ামা ছিল, তার সাথে রুট লেভেলে বিজেপির একটা উত্থান ঘটছিল। রুট লেভেলের কর্মীরা কিন্তু মানে একদম জি জান দিয়ে কিন্তু খাটছিল। বাট আমরা দেখতে পাচ্ছিলাম 2024-এ তার উল্টোটা। অ্যাজ ফর এক্সাম্পল, তখনকার বিজেপির প্রধান মুখ যদি আমরা বলি দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষকে আমরা এবার দেখতে পেয়েছি এবারের লোকসভা নির্বাচনে ওনার নিজের সিট, যেটাতে উনি কিন্তু 2,20,000 মতো ভোটে জিতেছিলেন, সেই সিটটা, নিজের সিটটা পর্যন্ত দেওয়া হয়নি ওনাকে। মেদিনীপুর থেকে সরিয়ে ওই নিজের সিটটাতে পর্যন্ত কন্টেস্ট করতে দেওয়া হয়নি, যার দরুন কিন্তু ওই দুটো সিটেই বিজেপিকে আমরা পরাজিত হতে দেখেছি। আমরা যদি দেখি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব, প্রত্যেকেরই যদি আমরা ডিপলি ম্যানিফেস্টো আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমরা প্রকৃত একটি কিন্তু দিশা দেখতে পাইনি, যে একটা মডেল দেখতে পাইনি। আমরা জাতপাতের ঊর্ধ্বে, রাজনীতি ধর্মের ঊর্ধ্বে উঠে কিন্তু একটা এক্সাক্ট মডেল আমরা দেখতে পাইনি, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে পাবলিক আছে তাদেরকে মানে একদম সর্বস্তরে, আমি অবশ্যই বলছি না সাপোর্টারদের কথা বলছি না, সর্বস্তরের মানুষকে যে প্রভাবিত করতে পারবে একটা ডেভেলপমেন্ট মডেল কিন্তু এখানে একটা খামতি ছিল, যেটাকে কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল। যা কিছুই ছিল সব কিছু কিন্তু ভাষা ছিল, যেটা সাধারণ মানুষ সহজভাবে খুব ইজিলি মেনে নিতে পারেনি। তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যে টাকাগুলো আটকে দেওয়া হয়েছিল, সেটা হয়তো দুর্নীতির ইস্যুটাকে হাইলাইট করার জন্য করা হয়েছিল, বা তার ফসল এখানকার আঞ্চলিক নেতৃত্বরা সেইভাবে নিতে পারেনি, বরঞ্চ তৃণমূল সেটাকে উল্টোভাবে কিন্তু খুব সুন্দরভাবে সিম্প্যাথাইজ করেছে।
সাধারণ মানুষকে রাজ্যের ফান্ড থেকে দেওয়ার মতো একটা ব্যাপার যেখানে আমরা দেখতে পেরেছিলাম, এগুলো কিন্তু সাধারণ মানুষকে অনেকটাই প্রভাবিত করেছে। কারণ 100 দিনের টাকা একদম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের একদম রুট লেভেলে কিন্তু সেই টাকাগুলো অনেকেই আটকে ছিল, সেই জিনিসগুলো কিন্তু প্রভাবিত করেছে। তারপরে আমরা সন্দেশখালী, যেটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বিজেপি লোকসভা 2024-এর প্রচারের ক্ষেত্রে, সেই সন্দেশখালী ইস্যুতে আমরা দেখতে পেয়েছি সন্দেশখালী ইস্যুটা ঠিক সেইভাবে যতটা এক্সপেন্সিভ করে হাইলাইট করা হচ্ছিল ঠিক ততটা তা দাগ কাটতে পারেনি। এই ইস্যুটা সেই সিঙ্গুর নন্দীগ্রামের মতো একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছিল, যেটা কিন্তু ব্যর্থ হয়েছে, যার দরুন কিন্তু বিজেপিকে অনেকটা সাফার করতে হয়েছে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি যদি আমরা ডিসকাস করতে চাই, তবে আমরা দেখব অর্জুন সিং, যিনি কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূলে, আবার বিজেপিতে, আবার তৃণমূলে, শেষে সেখানে টিকিট না পেয়ে বিজেপিতে ব্যাক করতেই আবার উনি টিকিট পেলেন, যেটাকে কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছে বলে কিন্তু মনে হয় না। কারণ এই দলবদলের রাজনীতি দেখে কিন্তু 2021-এর বিধানসভা ভোটে বিজেপি খুব 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 সাফার করেছে। 24-এ এসেও সেই ঘটনার পুনরাবৃত্তি যেন ঠিক ভালোভাবে নেয়নি বাংলার জনগণ। এর সাথে কোচবিহারের মতো সিটে নিশীথ প্রামাণিকের হেরে যাওয়া, এটাও খুব অবাক করার মতো যে একটা বিষয় সেরকম নয়। উত্তরবঙ্গের মানুষের একটা আলাদা সেন্টিমেন্ট থাকে বিজেপির প্রতি, বাট তারপরেও নিশীথ প্রামাণিকের কিন্তু আমরা যদি দেখি সেখান থেকে হেরে যাওয়াটা খুব একটা অবাক করার মতো বিষয় না। কারণ ওনারও যে যদি ইমেজ আমরা দেখি, ঠিক ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ আমরা বলতে পারবো না। এই জায়গাতে কিন্তু একটা বড় ঘাটতি থেকে গেছে। বারবার প্রত্যেকটা জায়গায় আমরা অলমোস্ট অনেকগুলো জায়গায় এই জিনিসটার কিন্তু রিপিটেশন দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু সর্বস্তরের সাধারণ মানুষের মনে একটা আলাদা প্রভাব পড়েছে। একটা শ্রেণীর মানুষের ইউথদের মনে কিন্তু একটা প্রভাব ফেলে দিয়েছে যে গোটা অ্যাকশন যেটা রয়েছে, অ্যাকশনটা আগে পরে না হয়ে সবগুলো ভোটের আগেই কেন হয়েছে, এই জিনিসটাকে কিন্তু রানিং বিজেপি ঠিক সেইভাবে প্রচার করতে পারেনি। দুর্নীতির এগেনস্টে যে সাকসেসটার পরিবর্তে কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই যে এজেন্সির অপব্যবহারের তত্ত্বটা বিরোধীরা স্ট্রংলি কিন্তু এক্ষেত্রে হাইলাইট করেছে। একটা পয়েন্ট কিন্তু বাদ দিলে একদমই চলবে না, যেটা উগ্র ধর্মবাদ যেটা রয়েছে। আমরা দেখতে পেয়েছি এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলার মানুষ ঠিক সেইভাবে কিন্তু যে উগ্র হিন্দুত্ববাদটাকে এক্ষেত্রে কিন্তু গ্রহণ করে নেয়নি। কারণ বাংলা একটা অন্যরকমই, বাংলার সেন্সিটিভিটি একটু অন্যরকমই রয়েছে। এক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদটাকে কিন্তু বাংলার সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু এই জিনিসটাকে ঠিকভাবে মেনে নেয়নি, যার দরুন আমরা দেখতে পেয়েছি যে একটা পার্সেন্টেজ অফ ভোট কিন্তু তৃণমূলের অ্যাগেনস্টে এত দুর্নীতি, এত কিছু অভিযোগের থাকা সত্ত্বেও সেখানেই ভরসা দেখিয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সমস্ত মুসলিম ভোটগুলোকে তৃণমূল কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছে, আর উল্টো দিকে হিন্দুত্ববাদী ভোটগুলোকে কিন্তু আমরা এখানে বিভিন্ন পোর্শনে কিন্তু ভাগ হয়ে যেতে দেখেছি, যেটা একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ ছিল তৃণমূলের জন্য। আর এক্ষেত্রে বিজেপি যদি একটু ব্যালেন্স করতে পারতো তাহলে রেজাল্টটা হয়তো এতটাও এরকম হতো না। তো যাই হোক বন্ধুরা, আমি অনেকগুলোই পয়েন্টে ডিসকাস করলাম। আপনাদের কি মনে হয় এই যে ভরাডুবিটা, এই ভরাডুবির পেছনে, বিজেপির ভরাডুবির পেছনে কারণ কি, আর মমতা ব্যানার্জির যে সাফল্য রয়েছে তার পেছনে কারণ কি, কমেন্ট করে অবশ্যই জানাও। এই ধরনের ডিসকাশনগুলো যদি তোমরা রিজন ওয়াইজ আর দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টেক কেয়ার, বাই।